হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব 8 দাগের চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার। তো পেজ নম্বর হলো 7। তো প্রথমে আমরা ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এটি আলোচনা করব। তো বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। 2 নম্বর দেখো, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ শব্দের অর্থ কি? প্রদোষ শব্দের অর্থ হলো সন্ধ্যা। লেখকের মতে তিনি হলেন দার্শনিক যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। এরপরে দেখো বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। তো এরপরে আমরা আলোচনা করব 2, 3, 4, 5, 6, 7 এগুলি পিডিএফ আকারে আলোচনা করব। তো বন্ধুরা, এরপরে আলোচনা করব আমরা 2 দাগের। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো 2 দাগের কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? তপনের গল্প কাঁচা লেখা হওয়ায় তাকে একটু কারেকশন করতে হয়েছে। তপনের মেসোমশাই এই কথাটা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এরপরে দেখো, অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন কে? অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন পাবলো নেরুদা। আমাদের বাম ও ডান পাশে কি কি রয়েছে? আমাদের ডান পাশে ধস ও আমাদের বাম পাশে গিরিখাত। অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কি পেয়েছিলেন? অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক 7 টাকা পেয়েছিলেন। নির্দেশক কাকে বলে? উদাহরণ দাও। কোনো বস্তু বা ব্যক্তিকে বিশেষ অর্থে বোঝানোর জন্য এবং বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝানোর জন্য কয়টি চিহ্নের ব্যবহার দেখা যায়? এই চিহ্নগুলিকে নির্দেশক বলা হয়। উদাহরণ, লোকটি কাল আমার কাছে এসেছিল। এরপরে দেখো, অকারক পদ বলতে কি বোঝো? তো ক্রিয়াপদের সঙ্গে বাক্যের যে পদের কোনো সম্পর্ক থাকে না সেই পদ কখনোই কারক সম্পর্কে যুক্ত হয় না। এরকম পদকেই অকারক পদ বলে। এরপরে 3 দাগের কম বেশি 60টি শব্দের উত্তর দাও। সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কোন গল্পের অংশ? সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণ কি ছিল? আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের অংশ। শোরগোল পড়ে যাওয়ার কারণ নিজের লেখা প্রথম গল্পটির ছোট মেশোর প্রতিশ্রুতি মতো পত্রিকায় ছাপার অক্ষরে দেখার জন্য অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়ে তপন। এই সময় সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে ছোট মাসি এবং মেশোর আগমন ঘটে তাদের বাড়িতে। ছাপার অক্ষরে নিজের লেখা সূচিপত্রে নিজের নাম দেখে তপন যখনই শিহরিত তখনই বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্পটি সকলের মধ্যে আলোড়ন তোলে। এরপরে দেখো 3-2, ধুয়ে দিল আমার পায়ের দাগ। কে কার পায়ের দাগ ধুয়ে দিল? পায়ের দাগ ধুয়ে দেওয়ার তাৎপর্য কি? কবি জীবনানন্দ দাশের অসুখী একজন কবিতার এই লাইনটি গভীর অর্থ বহন করে। ধুয়ে দিল আমার পায়ের দাগ। এখানে আমার পায়ের দাগ বলতে কবির অস্তিত্বের চিহ্ন বা জীবনের ক্লান্তির প্রতীককে বোঝানো হয়েছে। আর ধুয়ে দিল বলতে বোঝানো হয়েছে তা মুছে ফেলা বা বিলীন হয়ে যাওয়া। কে কার পায়ের দাগ ধুয়ে দিল? প্রকৃতি বা সময় কবির পায়ের দাগ ধুলে দিয়েছে। 2 নম্বর দেখো, পায়ের দাগ ধুলে দেওয়া এর অর্থ বা এর তাৎপর্য কি? এটি জীবনের সাময়িকতা, অস্তিত্বের ক্ষয় বা মৃত্যুর ইঙ্গিত বহন করে। কবি বোঝাতে চান যে সময়ের স্রোতে মানুষের অস্তিত্ব মুছে যায়, ঠিক যেমন জল ধুয়ে যায় পায়ের চিহ্ন। এটি কবির এক ধরনের বেদনাময় উপলব্ধি যেখানে তিনি জীবনকে ক্ষণস্থায়ী ও অতীত হয়ে যাওয়ার অনিবার্য সত্য হিসেবে তুলে ধরেছেন। এরপরে আলোচনা করব 4 দাগের কম বেশি 150 শব্দের উত্তর দাও। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তার বলতে কাকে বোঝানো হয়েছে? আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে? কি কারণে তার কাছে দিনটি দুঃখের দিন? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তার বলতে তপনকে বোঝানো হয়েছে। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপন তার নতুন মেশোর মাধ্যমে সন্ধ্যাতারা পত্রিকায় একটি গল্প পাঠিয়েছিল। গল্পটি ছাপার অক্ষরে দেখার আশায় তপন দিন গুনতে থাকে। তারপর একদিন ছোট মাসি আর মেশো তাদের বাড়িতে বেরোতে আসেন। মেশোর হাতে সন্ধ্যাতারা দেখে চমকে ওঠে তপন।
এখানে মেশর আসার এই বিশেষ দিনটির কথাই বলা হয়েছে, কারণ সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলে আগেই জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও আর কোনো খবর না পেয়ে সে এক প্রকার নিশ্চিত হয়েছিল যে গল্পটি আর ছাপা হবে না। তাই সন্ধ্যা তারা পত্রিকা হাতে নিয়ে ছোট মাসি আর মেশোকে আসতে দেখে তার বুকের রক্ত ছলকে ওঠে। স্বপ্ন পূরণের আশা আর নিরাশার মাঝে দুলতে থাকে তার মন। জীবনের প্রথম লেখা, সর্বোপরি কাঁচা হাতের লেখা, সত্যিই ছাপা হয়েছে কিনা তা নিয়ে তার মনে সংশয় দেখা দেয়। যদি সত্যিই ছাপা হয় তাহলে দিনটি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন হবে, এতে কোনো সন্দেহ নেই। অনেক দিনের ইচ্ছা মতো এবার পূরণ হতে চলেছে, এই ভেবেই কিছু সংশয় থাকলেও তপনের মন উচ্ছ্বসিত হয়ে ওঠে। এরপরে আলোচনা করব 4-2 সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভের কোন ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় আফ্রিকার উপরে সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচার ও শোষণ বঞ্চনার কাহিনীকে তুলে ধরেছেন। প্রাকৃতিকভাবে দুর্গম আফ্রিকা দীর্ঘ সময় জুড়ে ইউরোপীয় শক্তিগুলির নজরের বাইরে ছিল, কিন্তু 19 শতকের শেষে প্রায় পুরো আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। প্রথম পর্যায়ে আফ্রিকাকে ব্যবহার করা হয় কৃতদাস সরবরাহের কেন্দ্র হিসেবে। তারপরে সেখানকার প্রাকৃতিক সম্পদ নজর পড়ে ইউরোপের রাষ্ট্রগুলির। মনে রাখতে হবে, গোটা পৃথিবীর খনিজ পদার্থের 30% আফ্রিকায় উৎপাদিত হয়। সোনা ও প্লাটিনামে আফ্রিকা সমৃদ্ধ হয়ে আছে, তাই প্রায় প্রতিটি শক্তিশালী ইউরোপীয় দেশেই সেখানে তাদের উপনিবেশ স্থাপন করে। আফ্রিকাকে নির্লজ্জভাবে শোষণ করাই শুধু নয়, তাদের অধিকার কেড়ে নেওয়ার কাহিনীও রচিত হয়। নির্লজ্জ অমানুষতা প্রকাশ। ইউরোপীয় শক্তিগুলি শুধু আফ্রিকার প্রাকৃতিক সম্পদ লুট করেই থেমে থাকেনি, মানবিকতার লাঞ্ছনা ঘটিয়েছিল। আফ্রিকা কবিতাটি রচনার অনুরোধে যিনি কবিকে করেছিলেন সেই কবি অমিয় চক্রবর্তী লিখেছেন, বিষম অত্যাচার করেছে বর্বর সাম্রাজ্যবাদী লোভী অর্থলুব্ধ ইউরোপীয় দল। অধিকাংশ আফ্রিকানদের হার ইউরোপের যুদ্ধক্ষেত্রে ছড়ানো, প্রায় কেউ বাড়ি ফেরেনি। মুসোলিনির ইতালি আফ্রিকার আবিসিনিয়া আক্রমণ করে দেশকে নিঃস্ব আর রক্তাক্ত করে দেয়। আফ্রিকা হয়ে ওঠে উন্নত সভ্যতার নির্লজ্জ অমানুষতার লীলাক্ষেত্র। এরপরে দেখো 5-এর কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5-1 আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। প্রবন্ধ অনুসারে লেখক কালি তৈরির যে পদ্ধতিগুলি বলেছেন তা নিজের ভাষায় লেখো। নিখিল সরকার ওরফে শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে উদ্ধৃত অংশটি ব্যবহৃত হয়েছে। প্রচলিত ছড়া। আলোচ্য প্রবন্ধে লেখক তার ছেলেবেলার কালি তৈরি দিয়ে প্রচলিত ছড়ার কথা বলেছেন। ছড়াটি হলো, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহপাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। উপকরণ। ছড়াটিতে তিল, ত্রিফলা, শিমুল গাছের ছাল, ছাগলের দুধ ইত্যাদি উপকরণের কথা আছে। এতগুলি উপকরণ জোগাড় করে কালি তৈরি করা খুব সহজ কাজ ছিল না, তাই লেখক অন্য সহজ পথ ধরেন। বিকল্প পদ্ধতিগুলি কী ছিল? লেখকের বাড়িতে কাঠের আগুনে রান্না হতো, তাতে কড়াইয়ের তলায় প্রচুর কালি জমত। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে পাথরের বাটিতে জলে গুলে রাখা হতো। যারা কালি তৈরিতে ওস্তাদ তারা এই কালি জলে হরিতকি ঘষত। কখনো কখনো আতপ চাল ভেজে পুড়িয়ে এবং তা বেটে সেই জলে মেশানো হতো। এই সব ভালো করে মিশিয়ে একটা খুন্তির গোড়ার দিকে পুড়িয়ে লাল করে সেই জলে স্পর্শ করালে তা টকবক করে ফুটত। তারপর ন্যাকড়ায় সেকে মাটির দোয়াতে ভরে নিলেই তৈরি হয়ে যেত কালি। 6 দাগের আজ বারুণী কোন দিন বারুণী অনুষ্ঠিত হয়? বারুণী উপলক্ষে গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। তো বারুণীর পরিচয়। শতবিশা নক্ষত্রে
ক্রিয়া চতুর্দশী তিথিতে পূর্ণস্থান ইত্যাদির দ্বারা পালনীয় বিশেষ প্রথা হল বারণী। এই দিন মনস্কামনা পূরণের ইচ্ছায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে কাঁচা ফল দান করা হয়। গঙ্গা তীরের বর্ণনা। গঙ্গাকে নিবেদিত কাঁচা আম। বারণী প্রথায় সকলেই গঙ্গাকে কাঁচা আম নিবেদন করেছিলেন। ফলে গঙ্গার ঘাটে জ্বর কাঁচা আম ভেসে যাচ্ছিল। মহা উৎসবের সঙ্গে একদল ছেলেমেয়ের সেই আম কুড়াচ্ছিল। স্নান যাত্রী ও বামুনদের কার্যকলাপ। পয়েন্ট: ভাটার ফলে জল কিছুটা দূরে সরে যাওয়ায় কাদা মাখা পায়ে স্নান সেরে ফেরা লোকদের মুখে ছিল বিরক্তির ছাপ। স্নান সেরে ফেরার পথে অনেকে যাচ্ছিল ঘাটের মাথায় বসে থাক বামুনদের কাছে। এই বামুনরা সকলের জামাকাপড় জমা রাখে, সরষের তেল বা নারকেল তেল দেয়, আর স্নান সেরে লোকেরা এলে দক্ষিণা নিয়ে কপালে চন্দনের ছাপ এঁকে দেয়। বহুবিধ দোকান ও মন্দির। এছাড়াও গঙ্গার ধারে ছিল নানান রকম জিনিসের দোকান, ছোট ছোট একাধিক মন্দির। বারণীর দিন বলেই হয়তো গঙ্গার পাড়ে ভিখারিদের আনাগোনাও ছিল বেশি। বিষ্ণুচরণের আদব কায়দা। এই গঙ্গারই ধারে 3.5 মণ ওজনের বিশাল আকার বিষ্ণুচরণ ধর একটা ছেঁড়া মাদুরের উপর শুয়ে মালিশ করাচ্ছিলেন এবং বিরক্তি নিয়ে গঙ্গার দিকে তাকিয়েছিলেন। সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি এবং চোখে মোটা লেন্সের চশমা পরা 50 বছরের ক্ষিতীশ সিংহ বিষ্ণুচরণকে দেখে হাসছিলেন। মালিশওয়ালাকে তানপুরা, তবলা, সাড়ে গামা ইত্যাদি বিচিত্র ভঙ্গিতে মালিশ করার নির্দেশ দিচ্ছিলেন বিষ্ণুচরণ ধর। ক্ষিতীশ সিংয়ের প্রবণতা হবে এটা। তো এই দৃশ্যে মজা পেয়ে ক্ষিতীশ সিং বিষ্ণুচরণ ধরের শরীর নিয়ে ব্যঙ্গ করে বলেন যে তিনি নিজেই নিয়মিত শরীরচর্চা করেন। নানান অঙ্গ ভঙ্গি করে যখন ক্ষিতীশ সিংহ মজা করতে শুরু করেন তখন বিষ্ণুচরণ ধরের রাগের বদলে কৌতূহল হয়। ক্রমশ তাদের দুজনের মধ্যে আলাপ জমে ওঠে। এরপরে দেখো চলিত গদ্যে অনুবাদ করতে হবে। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। ভারত আমাদের মাতৃভূমি। ইট ইজ অ্যান অ্যানসিয়েন্ট কান্ট্রি। এটি একটি পৃথিবীর প্রাচীন দেশ। এটি একটি প্রাচীন দেশ। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ভারত বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ। অল কাইন্ডস অফ পিপল লিভ হিয়ার অ্যান্ড স্পিক্স ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এখানে সব ধরনের মানুষ বাস করে এবং বিভিন্ন ভাষায় কথা বলে। বাট দেয়ার ইজ ইউনিটি ইন ডাইভার্সিটি। কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম বাংলার কোশ্চেনটি। পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আলোচনা করলাম। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।